হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প দুমুটো বিকেল, পর্ব 38। রাইটার আপনারা। রিম ট্রেটা একটা চেয়ারের উপর রেখে স্পর্শের দিকে রাগে চোখে তাকালো। চাচি রিমকে স্পর্শের পাশে বসতে বললেন। রিম তাই চুপচাপ চেয়ার একটা নিয়ে বসলো, স্পর্শের পাশে না, তবে একটু দূরে। চাচি নিজের গলার একটা পাতলা স্বর্ণের চেন খুলে রিমের গলায় পরিয়ে দিতে দিতে বললেন, নতুন বউয়ের গলা খালি থাকা ভালো শোভা দেয় না। রিমঝিম অবাক হয়ে ওনার মুখের দিকে চেয়ে আছে। আসলে চাচির এমন বিহেভটা স্বাভাবিক। স্পর্শকে তিনি ছোট থেকেই নিজের ছেলে ভেবে এসেছেন, কারণ তার কোনো ছেলে নেই। তাহলে স্পর্শের ওয়াইফ তো তার পুত্রবধূই হয়। যাই হোক, উনি রিমের মাথা মুছে দিয়ে চাচাকে নিয়ে চলেও গেলেন, কারণ রাত অনেক হয়েছে, তাদের বাসাটাও খালি। রিম ট্রেটা রান্না করে রেখে পিছন ফিরতে দেখলো স্পর্শ দাঁড়িয়ে আছে। রিমোকে অপেক্ষা করে হেঁটে চলে যেতে নিতেই স্পর্শ হাত দরজার উপর রেখে আটকালো ওকে। আবার কি চাই? আমার রুমে চলো। কেন? স্পর্শ সাথে সাথে রিমকে কোলে তুলে নিয়ে বলল, আমার ওয়াইফ আমার রুমে থাকবে, তাই না? স্পর্শের এই কথার উত্তরে রিমঝিম কিছুই বলল না, চুপ করে স্পর্শের বুকের সাথে মাথাটা এলিয়ে রাখলো। ঝগড়া করার কিংবা কোনো কথা বলার শক্তি আর মন মানসিকতা দুটোর একটাও তার নেই এখন। আপাতত সে একটু ঘুমাতে চায়। স্পর্শ বেশ অবাক হলো রিমের এমন ভাব দেখে। নর্মাল দিন হলে এতক্ষণে তুলকালাম বাদই তুলতো, কোলে তুলছে কেন এই নিয়ে? স্পর্শ হাঁটতে হাঁটতে বলল, শরীর বেশ খারাপ, হসপিটাল যাবে? কি খাবে বলো? স্পর্শ রিমকে নিচে নামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো। রিম বলল সে কিছু খাবে না, পানি হলেই চলবে। স্পর্শ পানি এগিয়ে দিয়ে রান্না করে আসলো। আজ সে রান্না করবে। জীবনে রান্না করেনি, তবে আজ সে রান্না করবে। তেল জাতীয় কিছু রাঁধা যাবে না, না হলে সেটা খালি পেটে খেলে রিমের হাল আরও খারাপ হবে। তাহলে কি বানাবো ওর জন্য? অনেক ভেবেচিন্তে স্পর্শ রুটি দুটো বানালো, তাও ভারতের মানচিত্রের মতন সেম টু সেম। আর অল্প তেলে ডিম ভাজি করে নিল, দেখতে পপকর্নের মতো হয়েছে। সারা গালে হাতে আটা মাখামাখি করে ফেলেছে। তখন রাত 1:30 বাজে। সব রেডি করে রুমে এসে দেখলো রিমঝিম কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু এ সময়ে তো ঘুমালে চলবে না, না খেলে সকালবেলা ওর খুঁজে পাবে না, তখন আরও বেহাল হয়ে যাবে। খাবার নিচে রেখে স্পর্শ রিমকে ডাক দিল কয়েকবার। রিম উঠে বসে বলল, আজকে আমাকে ঘুমাতে দেবেন না? না, দেব না, নিজে রেঁধেছি, ঠিক হয়ে বসো, আমি খাইয়ে দিচ্ছি। আপনি? রিম স্পর্শের হাতে থাকা রুটি আর ডিম দেখে হেসে বলল, এটা কি রেঁধেছেন? জানি সুন্দর হয়নি, তবে রুটি তো ছিঁড়েই খেতে হবে, তাই না? আর ডিমও তো কুচি করে খেতে হয়, গোটা তো আর খাওয়া যায় না। আচ্ছা, এত কথা না বলে হাঁ করো। রিম হাঁ করলো। স্পর্শ মুখটা গম্ভীর করে রিমকে খাইয়ে দিচ্ছে। রিম গিলছে আর স্পর্শ হাতে থাকা পশমগুলোর দিকে তাকাচ্ছে বারবার। মাঝে মাঝে চোখ যাচ্ছে স্পর্শের গায়ের দিকে। শার্টের কটা বোতাম খোলা, রিম সেটা অনেকক্ষণ ধরে দেখছিল। স্পর্শ রুটি চিরতে চিরতে বলল, চোখ দিয়ে ইপটিজিং করছো? রিম সাথে সাথে মুখটা আরেক দিকে ফিরিয়ে নিল। তখন যে কোলে নিলাম, তখন কিন্তু আমি মদ খাইনি, শখ কিনেছিলাম। তাহলে বকলে না কেন? শক্তি ছিল না ঝগড়া করার। আচ্ছা বাদ দাও, এবার ঘুমাও। রিম উঠতে যেতে স্পর্শ চোখ বড় করে বলল, কোথায় যাচ্ছ? কেন, আমার রুমে। আর একটা চর খাবে? তুমি না আমার বিয়ে করাবো? গলায় চেন পরে তো পুরোপুরি হয়ে গেলাম, তো আমার বউ আমার রুমেই ঘুমাবে। আপনি এমন কেন বলুন তো? একবার দূরে দূরে থাকেন, আবার একদম কাছাকাছি চলে আসেন। আপনি আসলে কি চান? তুমি এমন কেন বলো তো? তোমাকে ইগনোর করলেও দোষ হয়ে যায়, তোমাকে কাছে টানতে চাইলেও দোষ হয়ে যায়।
আমার ঠিক কী করা উচিত বলো? সরুন, আমি আমার রুমে যাব। না, যাবে না। যাবো, সরুন। স্পর্শ রিমঝিমের গায়ের থেকে ওড়না নিয়ে ওর হাতের সাথে বাঁধল এক কোণা, বাকি কোনো জানালার গিল্লের সাথে বাঁধল। যাও এবার, আমার এক হাত খালি আছে, আমি ঠিক খুলতে পারবো। এটা বলে রিম হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা শুরু করে দিল। ও মা! ততক্ষণে স্পর্শ রুমের লাইট অফ করে দিয়ে পাশে শুয়ে পড়েছে। রিমের গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপর একটু সরে গিয়ে সে অন্ধকারে ওড়নাটা খোলার চেষ্টা করছে। হাত ব্যথা হয়ে গেছে, তাও এই সামান্য গিট্টু খুলছে না। এমন টাইপের গিট্টু দিয়েছে, বাপরে! অবশ্য এক হাতে দিয়ে গিট্টু খুলতে গেলে এরকম হওয়াটাই স্বাভাবিক। রিমঝিম ক্লান্ত অনেক, তাই দেওয়ালে হেলান দিয়ে সে ঘুমিয়ে পড়েছে। স্পর্শ মাঝে মাঝে এত নাছারবন্দাগিরি করে, উফ! এদিকে চুরির আওয়াজ আসছে না দেখে স্পর্শ উঠে বসে ফোনের টর্চটা অন করে দেখলো রিম মাথাটা দেওয়ালের সাথে লাগিয়ে ঘুমাচ্ছে। স্পর্শ আস্তে করে গিট্টুটা খুললো, তা পাক্কা 10 মিনিট পর, যখন রিম গভীর ঘুমে তলিয়ে গেছে ঠিক তখন। তারপর রিমকে সুন্দর মতো শুইয়ে দিয়ে গায়ে কম্বলটা টেনে দিল। এতদিনে রিম তার আসল বউ হলো। হবউ থেকে আবউ, আসল বউ আবউ। যাই হোক, রিমের এমন কেয়ার করতে পেরে অনেক অনেক ভালো লাগছে। আমার স্ত্রী সে, আমি কখনোই বিয়ের কথা ভাবতাম না, কারণ দুই পরিবার অমত, আর ওর বিয়ে ভাঙতাম কারণ আমি চাই না রিম অন্য কারোর বউ হোক। শেষ পর্যন্ত দেখতে এসেছিলাম, কিন্তু তার আগেই কিসমতের জোরে বিয়েটা এত জলদি হয়ে গেল। ওকে পেয়েও না পাওয়ার মতন অবস্থা হচ্ছে। ওকে খুব করে নিজের করতে ইচ্ছে করছে, কিন্তু না ওর অনুমতি আছে, না দুটো পরিবারের। স্পর্শ রিমের চুলগুলো ঠিক করে রাখলো বালিশের পাশে। তারপর রিমের ওড়নাটা হাতে নিয়ে আসলো, কারণ এই ওড়নাটা সে গিফট করেছিল। 3টা বছর ধরে যে মানুষটাকে পাগলের মতো ভালোবেসেছি, আজ সে আমার স্ত্রী। সে আমারই রুমে, আমারই বিছানায় শুয়ে আছে, অথচ তাকে ছোঁয়া বারণ। এই 3 বছরে আমি ওকে দূর থেকে দেখেও নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করতাম, আর এখন আমার এত কাছে, এবার নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাবে। ঘুম আসছে না দেখে স্পর্শ সিগারেটের প্যাকেটটা নিয়ে বারান্দায় চলে আসলো। রিম আমাকে মেনে নেবে কিনা জানি না, তবে যদি সে মানে, তবে এই প্যাকেট আর কোনোদিন স্পর্শ ছবে না। রিমের নেশাই বড় নেশা। ফজর নামাজের আজান শোনা যাচ্ছে। রিমঝিম জেগে গেল সেই সময়। চোখ ডলতে ডলতে তার মনে পড়ল সেই স্পর্শের রুমে ঘুমিয়ে পড়েছিল। তারপর হাতের দিকে তাকিয়ে কোনো বাঁধন না থেকে বুঝলো স্পর্শ বাঁধন খুলে দিয়েছিল, কিন্তু তিনি কই? রিমঝিম উঠে গিয়ে দরজার দিকে এক নজর তাকালো। দরজা তো ভিতর থেকে বন্ধ। তা দেখে বারান্দায় আসলো সে। স্পর্শ বারান্দায় একটা চেয়ারে ঘুমিয়ে আছে। রিমঝিমের মনে হলো স্পর্শ বুঝি ওর সাথে ঘুমাতে গিল্টি ফিল করছিল, তাই এখানে এসে ঘুমিয়েছে। আমার জন্য সারা রাত শীতের ভেতরে এই জায়গায় ঘুমিয়েছেন উনি। রিম কিছু বলার আগেই স্পর্শ জেগে গেল। রিমকে দেখে অবাক হলো না সে। চুপচাপ অজু করতেও চলে গেছে। রিম মন খারাপ করে নিজের রুমে ফিরে আসলো। তারপর নিজেও অজু করে নামাজ পড়ে নিল। নামাজ পড়লে মনে আলাদা একটা প্রশান্তি কাজ করে, বিশেষ করে ফজরের নামাজে। রিমঝিম পানি নিয়ে বারান্দার গাছগুলোতে পানি দিতে দিতে গুনগুন করে তার চিরচেনা সেই পছন্দের গানের দোলাইন গাইল। ক্রমশ এই গল্পে আরও পাতা জুড়ে নিচ্ছি। দুমুঠো বিকেল লাইনটা শেষ করার আগেই দরজার কাছে কারোর আসার আওয়াজ পেয়ে মাথা পিছিয়ে রিম দরজার দিকে তাকালো। স্পর্শ হুডির পকেটে হাত ঢুকিয়ে তাকিয়ে আছে। কালো হুডি পরা, কালো আর নীল রঙের হুডিতে স্পর্শকে বেশ মানায়। আর সে তো বেছে বেছে 2টি রঙের হুডি পরেই প্রায় সময়। রিমঝিম চোখ নামিয়ে ফুল একটা ছুঁয়ে কিছুক্ষণ ধরে ভাবলো তার শখের গোলাপ গাছটা জানি কি খবর। স্পর্শ কাছে এসে গ্রিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, আকিকে বলেছিলাম তোমার গাছটা যেন আমার বারান্দায় দাঁড়িয়ে পানি দেয়, কারণ তোমার গুণধর ভাই তামিম তো জীবনে পানি দেবে না।
সে পানি দেয় তার ক্যাকটাস গাছে। রিম নিচু স্বরে বলল, ধন্যবাদ। শরীর কি এখনো খারাপ? না, ঠিক আছে। তা জলদি অফিস যাবেন না? খোঁচা দেওয়া ছাড়া আর কিচ্ছু পারো না? না, পারি না। আপনাকে আমি বুঝতে পারি না। হয়েছে, আবার শুরু করছো? এত সকাল সকাল ঝগড়া করতে পারবো না আমি। যাচ্ছি আমার রুমে। কাল রাতে ভালো ঘুম হয়নি, একটু ঘুমাবো এখন। স্পর্শ চলে যেতে নিতেই রিম বলল, কি দরকার ছিল আমাকে দয়া দেখানোর? আমার রুমে আমি ঘুমালে তো আর মরে যেতাম না। স্পর্শ রিমঝিমের দিকে তাকালো শক্ত চোখে। তারপর বলল, তোমার কি মনে হয় আমি বারান্দায় ঘুমিয়েছি তোমার থেকে দূরত্ব বজায় রাখতে? কথাটা শেষ করে স্পর্শ রিমঝিমের খুব কাছে চলে আসলো। তারপর দাঁতে দাঁত চেপে বলল, আমার যখন ইচ্ছা হবে তখন আমি তাই করব। এটাকে তুমি দূরত্ব মনে করো কিংবা অন্য কিছু। আর হ্যাঁ, একটা কথা, তোমার সাথে একসাথে আর একদিনও ঘুমিয়েছি আমি, তো বিয়ের আগে। সো আমার কোনো সমস্যা হয় না। তুমি এটা খুব ভালো করে জানো। শুধু শুধু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবা না। আর আমি একা কেন ঘুমাবো এখন? তুমি সহ ঘুমাবে, চলো। গাছে পানি দেওয়া শেষ, এবার তুমি আমার সাথে ঘুমাবে। 6টায় উঠে পড়ে নাস্তার ব্যাপারে ভাবা যাবে। রিম হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি আমার রুম ঠিক আছে। স্পর্শ রিমের কথা কোনো তোয়াক্কা না করেই রিমকে আবারও কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, সকাল সকাল 49 কেজির ডালের বস্তা তুলতে হচ্ছে। দিনটা আজ কেমন যাবে কে জানে। রিম ভ্রু কুঁচকে স্পর্শের গায়ে কয়েকটা কিল ঘুষিয়ে দিয়ে বলল, বিয়েটা মানেন না তো এখন এমন করছেন কেন? কে মানে না? আমি 3 বছর ধরে কি তোমাকে আর একটা ছেলে ডিস্টার্ব করছিল? কে করছিল? ইস্তেক স্পর্শ। তো তাহলে আমি মানি না এটা ধরছো কেন? হ্যাঁ, ঠিক আছে, বলেছিলাম আমি মানি না, বাট তুমি কি করে এটা ধরে নিলে? আমি তুমি বলতে পাগল, আর সেই তুমি কি না ভাবছো আমি তোমাকে পছন্দ করি না বলে বিয়েটা মানতে চাইছি না? আপনি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছেন কিছুই বুঝছেন। আমি বুঝতে হবে না তোমায়, জাস্ট আমি আগের মতন বিহেভিয়ার শুরু করেছি, তুমিও তেমনটাই করো। আগে আমি আমার রুমে ঘুমাতাম, মাঝে মাঝে আমার রুমেও। উফ উফ, রাগ হচ্ছে, খুব রাগ হয় আমার উপর। তাহলে প্লিজ দুটো চড় মেরে দাও। রিম চোখ বড় করে স্পর্শের মুখের দিকে তাকিয়ে আছে। ওই দুটো চরের কথা স্পর্শ মনে রেখেছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল